আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। জুলাইবাড়িতে কাকুলিয়া বন দপ্তরের উদ্যোগে বন সংরক্ষণ অগ্নিকাণ্ড প্রতিরোধ শিবির। মধুপুরে 5টি গবাদি পশু উদ্ধার, পাচারকারীরা পালিয়ে গেলেন। জীবনের শেষ প্রান্তে সরকারি সহায়তার প্রত্যাশা 82 বছরের বৃদ্ধার। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে 64 যুবকের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। অস্তিত্বের সংকটে হোসা পেশা, খোয়াইয়ে দেখা মিলল করিমগঞ্জের এক কর্মীর। ধর্মনগরে ভাড়ার টমটমের ব্যাটারি চুরি, সংকটে চালক পরিবার। সোনামুড়ায় ধুলাবালির জেরে পথ অবরোধ, আশ্বাসে তুলল অবরোধ। পাবিয়াছড়ায় বিধায়ক ভগবান দাসের উদ্যোগে 2 অ্যাম্বুলেন্স হস্তান্তর। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে শুরু হলো 2026 সালের উচ্চতর মাধ্যমিক পরীক্ষা। দেখে নিন সংবাদ বিস্তারিতভাবে। জুলাইবাড়ি কাকুলিয়া বন দপ্তর একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করেছে, যেখানে বন সংরক্ষণ এবং অগ্নিকাণ্ড প্রতিরোধকে কেন্দ্র করে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, বিএসসি চেয়ারম্যান অশোক মগ, পঞ্চায়েত প্রধান ও সদস্যবৃন্দ, এছাড়াও কাকুলিয়া রেঞ্জ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। শিবিরে তাপস দত্ত বলেন, কাকুলিয়া ফরেস্ট রেঞ্জের উদ্যোগে এই শিবিরে বনাগ্নি প্রতিরোধ, আগুনের সম্ভাব্য কারণ ও প্রাথমিক পর্যায়ে দ্রুত নিয়ন্ত্রণের কৌশল শেখানো হয়েছে। অন্যদিকে অশোক মগ সতর্ক করেছেন, গ্রীষ্মকালে শুষ্ক আবহাওয়ার বনাঞ্চলে আগুন লাগার ঝুঁকি বাড়ে, যা জৈব বৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করে। জ্বলন্ত বিড়ি, রান্নার আগুন বা শুকনো পাতা পোড়ানো এড়িয়ে চলুন। বন বাঁচান, অগ্নিকাণ্ড প্রতিরোধ করুন, এটি আমাদের সকলের দায়িত্ব। বনভূমির আশেপাশে কোনো দাহ্য পদার্থ থাকলে তা পরিষ্কার রাখুন এবং আগুন দেখা মাত্র স্থানীয় বন দপ্তর বা ফায়ার সার্ভিসকে জানান। শিবিরের মূল উদ্দেশ্য ছিল জনসাধারণকে সচেতন করা এবং অগ্নিকাণ্ড থেকে বনকে রক্ষা করা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও ছিল, সাথে আমাদের ব্লক থেকেও ব্লক চেয়ারম্যান সাহেব এবং বিএসসি চেয়ারম্যান সাহেবও ছিল। আমাদের এই আজকে সচেতনমূলক অনুষ্ঠানটার মেন উদ্দেশ্য এটাই, যাতে এই যে শুকনার যে সময়টা, এটাতে যাতে আগুন যদি লাগে যাতে মানুষের মধ্যে যে সেই সচেতনতা থাকে যে সঠিক সময়ে খবর দেওয়া এবং সঠিক তৎপরতার সাথে সেই আগুনকে নিভানোর প্রচেষ্টা, সেটা যাতে আমাদের মধ্যে কোনো খামতি না থাকে এবং সবাই যাতে না ঘাবড়ায়, যে আর আগুনটা যাতে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণ করা, যেটার একটু প্রচেষ্টা এবং প্রণালী সেই আমাদের সবার মধ্যে একটু তৈরি করা, এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল আজকের অনুষ্ঠান। বাংলাদেশের পাচারের পথে সিপাহীজলা জেলার কোনাবন পুরনো ইটবাটা চৌমনি এলাকার গভীর জঙ্গল থেকে 5টি গবাদি পশু উদ্ধার করল মধুপুর থানার পুলিশ। এদিকে মধুপুর থানার ওসি উজ্জ্বল চৌধুরী জানান, গোপন খবরের ভিত্তিতে গভীর রাত 3টা নাগাদ কোনাবন ইটবাটা চৌমনি এলাকার গভীর জঙ্গলে 5টি গবাদি পশু বেঁধে রেখেছে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে। সেই খবরটি পেয়ে মধুপুর থানার ওসি উজ্জ্বল চৌধুরী, সেকেন্ড ওসি উত্তম পাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় হানা দেয়। পরবর্তী সময়ে সেখান থেকে 5টি গবাদি পশু উদ্ধার করতে পারলেও পাচারকারীদের পাওয়া যায়নি। পরে সেগুলি নিয়ে আসে মধুপুর থানায়। এদিকে জানা যায়, সেই গবাদি পশুগুলি বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে। যদি পরবর্তী সময় নির্দেশ আসে তাহলে দেবীপুর গোশালা আশ্রমে হস্তান্তর করে দেওয়া হবে। জানা যায়, দীর্ঘদিন যাবৎ কোনাবন এলাকা দিয়ে একাংশ গবাদি পশু পাচারকারীরা ওই পারে গবাদি পশু পাচার করে যাচ্ছে মধুপুর থানা পুলিশ এবং সীমান্তের বিএসএফকে ডিঙিয়ে। আর শেষ পর্যন্ত 5টি গবাদি পশু উদ্ধার করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কাল রাতে আমরা সিক্রেট ইনফরমেশন এসেছিল যে কোনাবনের দিকে কিছু অবৈধ গরু স্টক করে রেখেছে, হয়তো বা অবৈধভাবে পাচার করার জন্য জঙ্গলের মধ্যে। এই খবর পেয়ে আমাদের স্টাফ সহ আমরা যাই, গিয়ে এখানে সার্চ করার পর 5টা গরু পাওয়া যায়। এগুলোকে কিন্তু আমরা এখানে খুঁজছিলাম, কোনো মালিক পাওয়া যায়নি। তারপর আমরা এগুলো সিজ করে থানায় নিয়ে আসি। কী মনে করা হচ্ছে ওই পারে বাড়ার মনে হচ্ছে তো ওই বাংলাদেশের দিকে পাচার করার জন্য এগুলো রাখা হয়েছিল, স্টক করা হয়েছিল। সুযোগ বুঝে ওরা হয়তো বা এই পাচার করতো, কিন্তু এর আগে আমরা এটা ধরতে পেরেছি। কে অভিযান ছিল? আমাদের অফিসার ছিল আর আমরা স্টাফ।
গরুগুলো কার বা না, এখনও কোনো মালিকানা পাওয়া যায়নি। এখন আমরা এটা প্রসেস চলছে, ইনভেস্টিগেশন চলছে, এটা দেখো। এখন কি করবেন এই গরুগুলি? এগুলো এখন আমরা কোর্টে আমরা একটা সুইচ হয়েছে, এটা রিপোর্ট দেবো। এরপর কোর্ট থেকে যা অর্ডার হবে গোশালা বললে গোশালায় যাবে। জীবনের শেষ বেলায় এসে একটুখানি সরকারি সহায়তার আশায় দিন গুনছেন 42 বছরের নেহারা বেগম। অভাব অনটনের সংসারে প্রতিটি দিনই যেন তার কাছে সংগ্রামের আরেকটি নাম। শেষ ভরসা হিসেবে এবার তিনি সরাসরি আবেদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। জম্পুইজলা ব্লকের চিকনছড়া এডিসি ভিলেজের 4 নং ওয়ার্ডের দুঃখীরামপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে বৃদ্ধ ভাতার আবেদন জানান স্বামীহারা নেহারা বেগম। বহু বছর আগে স্বামীর মৃত্যু হয়েছে, তারপর থেকেই চরম আর্থিক সংকটে দিন কাটছে তার। অভিযোগ, 6 থেকে 7 বার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তার ভাগ্যে জোটেনি বৃদ্ধ বা বিধবা ভাতা। স্থানীয় ভিলেজ কমিটির তরফে বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনো ব্যবস্থা হয়নি বলে দাবি বৃদ্ধার। এদিকে একই গ্রামে একাধিক বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা পেলেও তিনি বঞ্চিত রয়েছেন বলে জানান। সংবাদ মাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে নেহারা বেগম বলেন, জীবনের এই শেষ সময়ে অন্তত একটি নিয়মিত ভাতার ব্যবস্থা হলে কিছুটা স্বস্তি মিলবে। এখন দেখার বিষয় সংবাদ প্রকাশের পর প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার বাতা আমার বাতা 6-7 বার জমা দিচ্ছে, আমার বাতা হইতে আছে। বয়সটা কত আপনি? আমার 82 বছর। নাম কি? নেহারা বেগম। এই জায়গাটার নাম কিটা? চিকনছড়া। জম্পুইজলা ব্লক। তা আপনি বাতা দেন আপনারে? আপনি কেমনে মানে খান কেমনে, কাজ কিটা করেন? কি তার আমি কাজ করতে পারি, গরিব মানুষ। তো এখন আপনি কি চাইতেছে? এখন আমি বাতা চাইতে আছি কার কাছে? মুখ্যমন্ত্রীর কাছে। রাজনৈতিক পালাবদলের দিন দিন ইঙ্গিত যেন মিলতে শুরু করেছে পশ্চিমবঙ্গের মাটিতে। উন্নয়নের প্রশ্নকে সামনে রেখে একযোগে একাধিক পরিবারের শাসক দল ত্যাগ করে বিরোধী শিবিরে যোগদান ঘিরে সরগরম হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুর রাজনৈতিক অঙ্গন। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি বিধানসভা কেন্দ্রের 1 নং মণ্ডলের 18 নং বুথ এলাকায় 45টি পরিবারের মোট 64 জন যুবক তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিজেপি যুব মোর্চার প্রদেশ কমিটির সদস্য তমাল বৈদ্য সহ স্থানীয় মণ্ডল নেতৃত্ব। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানানো হয়। সভায় বক্তারা দাবি করেন, উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের লক্ষ্যে আরও বহু মানুষ বিজেপির পতাকার তলায় আসছেন। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে এলাকায় উন্নয়নের ধারা জোরদার করার আহ্বান জানানো হয়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সময়ের স্রোতে বদলে যাচ্ছে গ্রাম বাংলার চেনা ছবিও। একসময় পুকুর পাড়ে বা হাট বাজারে দেখা মিলত এক বিশেষ পেশার মানুষের, যাদের ডাক পড়তো বিপদের সময়। হারিয়ে যাওয়া অলংকার বা মূল্যবান জিনিস খুঁজে দেওয়াই ছিল তাদের জীবিকা। এখন আধুনিকতার ভিড়ে সেই পেশাই হারিয়ে যাওয়ার পথে। এই পেশার মানুষদের স্থানীয়ভাবে বলা হয় হোসা। পুকুর বা জলাশয়ে অসাবধানতা বশত পড়ে যাওয়া সোনার গয়না, টাকা কিংবা গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করাই তাদের কাজ। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে একসময় নিয়মিত ঘুরে বেড়াতেন এরা। জলেই ছিল তাদের দক্ষতা, আর সেই দক্ষতার উপর ভর করে চলত সংসার। বর্তমানে এই পেশার মানুষের সংখ্যা অনেকটাই কমে গেছে। খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকায় দেখা মিলল করিমগঞ্জ থেকে আগত এমনই এক ব্যক্তির। পরবর্তী সময়ে পেশার সংকট, আয়ের অনিশ্চয়তা এবং অতীতের স্মৃতি নিয়ে কি বললেন তিনি, সেটাই এখন শোনার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? আমার নাম আবাদ মাল। আপনি এটা কিসে কি আপনার কাঁধে? এটা এই যে আমরা বলি এটাকে হুঁসা। এটা ওই যে স্বর্ণরূপার জিনিস কারো পুষ্করিতে স্নান করতে হারাইলে এগুলো আমরা খুঁজে দিই। কতদিন ধরে কাজ করছেন? এটা প্রায় 15-20 বছর। বর্তমানে কি এই জিনিসটার ব্যবহার হয়? এখন আগের মতো আর না, এখনও তো পুষ্করণী অনেক কমে গেছে গা। এখন মানুষ হাউজে বা সাপ্লাইতে স্নান করে, এখন আর এসব মানুষের স্নান টান কম করে। কোথায় থেকে আসলেন আপনি? আমার বাড়ি করিমগঞ্জ। আচ্ছা, এই যে প্রফেশনটা আমার এই কাজটা কতদিন ধরে করতেছেন আপনি? এই কাজটা আমি প্রায় 15-16 বছর ধরে করি। এটা আমার আগে বাপ চাচারা করছে। আচ্ছা, এখন কি আগের মতো পাওয়া যায়? আগের মতো এখন আর পাওয়া যায়। তো আমাদের সংসার চলে, এটা দিয়ে করি। আবার মাঝে মাঝে বাজার হাটে তেল বিক্রি করি, কট মাছের তেল। আচ্ছা, হাটে বাজারে তেল বিক্রি করি। খোয়াইতে কবে আসলেন? খোয়াইতে আসছি আজকে প্রায়
মাসখানিক হয়ে গেছে। কিরকম হয়েছে কাজ, কিরকম হইতে কোনো মতো আর কি, আর কোনো মতো জীবনযাপন করা। এখন তো মানুষের বাড়িতে পুষ্কনি নাই, এখন সব কলে সাপ্লাইতে হাউজে স্নান করে, এই জন্য আর বেশি একটা সুবিধা। এই যে কাজটা, সম্পূর্ণ কাজটার নাম কি কাজ এটা? এটাকে আমাদের ভাষায় তো কই যে আমরা হোঁচা তুলি, এটা সোনার উপর জিনিস তুলি আর কি। আচ্ছা, এই প্রফেশনে তো একটা সময় অনেক লোককে দেখা যেত, অনেক অনেক ছিল, এখন কি আর আছে এরকম? এখন অনেক কমে গেছে গা। এখন হয়তো কেউ জায়গা জায়গা চলে গেছে, একজনে এক ব্যবসা করে, এখন আর এত নাই। তাহলে দীর্ঘদিনের পুরনো যে ব্যবসা এটা শেষের পথে প্রায়। সন্ধ্যার অন্ধকারে হঠাৎ থেমে গেল জীবিকার চাকা। এক রাতের চুরিতে বিপাকে পড়লেন টমটম চালক, দিশেহারা পরিবার। উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার পূর্ব হুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে ভাড়ার একটি ইলেকট্রিক টমটমের 4টি ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ঘটনার সামনে এসেছে। টমটম চালিয়েই সংসার চালাতেন স্থানীয় বাসিন্দা অসীম শর্মা। জানা গেছে, গতকাল সন্ধ্যা প্রায় 7টা নাগাদ পূর্ব হুড়ুয়া রেশন শপ সংলগ্ন এলাকায় টমটমটি রেখে তিনি অল্প সময়ের জন্য পাশের আত্মীয়ের বাড়িতে যান। 20 থেকে 25 মিনিট পর ফিরে এসে দেখেন গাড়ি স্টার্ট নিচ্ছে না। পরে বোঝা যায় 4টি ব্যাটারি খুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা। চালকের চিৎকারে এলাকাবাসী ছুটে এলেও চুরি যাওয়ার ব্যাটারির হদিশ মেলেনি। পরে তিনি ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, 4টি ব্যাটারির মূল্য প্রায় 40,000 টাকা এবং এটি ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। অভিযোগের 24 ঘন্টা পেরোলেও এখন উল্লেখযোগ্য অগ্রগতির খবর না মেলায় এলাকায় ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি টুকটুকটা রাখছি, রাখার পরে কিরণ মানিক্য বাড়ির সামনে আমার মামা লাগে, তাই 15 থেকে 20 মিনিট পরে আইয়া দেখি আমার চাবি হন না, টুকটুকের চাবি হন না। তারপরে লাড়ালাড়ি করলাম, তারপর দেখছি কিছু কারেন্ট আর নেই। তারপরে আমি ব্যাটারি চেক করলাম, দেখার পরে দেখি যে আমার ব্যাটারি নাই। হয়তো পূর্বরুয়া ঠিক রেশন শপের রাইট সাইডে। টুকটুক রেখে কোথায় গিয়েছিলেন? আমার মামার বাসাতে গেছিলাম। তখন তো আর ওই তো গ্রামের আশেপাশে মানুষ সব এখনও আইছে, আওয়ার পরে চতুর্দিক দেখা হয়েছে, ব্যাটারি পাই নাই। তারপরে এই তো সবরে জানাইলাম, তারপরে তো থানাত গেলাম রাত্রেবেলা। একটা ওই অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, তখন একটা বলেছে। আজকে সকালে আবার দিয়ে আইছি অ্যাপ্লিকেশনটা। ইস্ট রুয়া 3 নম্বর ওয়ার্ড। এটা তো আমি টুকটুকটা তো ভাড়া চালাই, লালবাজার বাড়ি মালিকের। না এখানেও এরকম আমরা গ্রামে 3 নম্বর পূর্বরা গ্রামে 20 থেকে 25টা টুকটুক আছে, কেউ এরকম ঘটনা ঘটছে না। ধুলোর ঝড়ে ঢেকে যাচ্ছে জনজীবন, আর সেই ক্ষোভে রাস্তায় নামলেন এলাকাবাসী। সোনামুড়া মহকুমার উরমাই থেকে পচারমার ঘাট সমর সেতু পেরিয়ে ইন্দিরানগর এলাকায় পথ অবরোধের সামিল হন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলা রাস্তা মেরামতের ধীর গতির কাজ এবং নিয়ন্ত্রণহীন উড়ন্ত ধুলাবালির জেরে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। অবরোধকারীদের অভিযোগ, রাস্তার কাজ চললেও ধুলা নিয়ন্ত্রণের নিয়মিত জল ছেটানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আশেপাশের বাড়িঘর ও দোকানপাট ধুলোয় ঢেকে যাচ্ছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শিশু, বৃদ্ধ সহ বহু মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বলেও দাবি করেন তারা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় মেলাঘর থানার পুলিশ এবং পিডব্লিউডি এর এক ইঞ্জিনিয়ার। দ্রুত কাজ শেষ করা ও নিয়মিত জল ছেটানোর আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ তুলে নেন স্থানীয়রা। তবে দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়, এখন সেই দিকেই নজর এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাস্তা কি করে, রাস্তার মধ্যে প্রচন্ড দুলবালু। আমরা 3 দিন আগে একটা খবরও বানাইছি, দুলবালু তো আজকে 6 মাস ধরে দুলবালু, পাথর, মানুষের বাড়িঘর বাচ্চা কিছু খাইতে পারে না মানুষের। রাস্তার মধ্যে জল দেওয়া লাগে, আর রাস্তার কাজটা অনেক দিন হয়েছে রাস্তার কাজটা কমপ্লিট করে না। এই দুইটা বিষয়ে আমরা অবরোধ। এখন পর্যন্ত কোনো আধিকারিক আপনাদের সাথে দেখা করছে না, এখন পর্যন্ত কোনো আধিকারিক আইছে না। কি কারণে রাস্তা অবরোধ করছেন? রাস্তা প্রচণ্ড ধুলাবাড়ি উঠতেছে, একটা গাড়ি যাইলে দ্বিতীয় সাথে যদি শুধু কোনো গাড়ি থাকে বা বাইক থাকে, তারা অনেকক্ষণ দাঁড়ায় থাকে লাগে। আর এমনভাবে বালু ধুলা উড়ে পিছিয়ে দিক দিয়ে পুরো অন্ধকার হয়ে যায়। মিনিমাম 5 মিনিট অন্ধকার থাকে। একটা গাড়ি যদি একসাথে 2-3টা গাড়ি যায়, মিনিমাম 10 থেকে 15 মিনিট বই তেমন লাগে একটা অন্য বাইক বা ছোটো গাড়ি। তো এই কারণে আর আশেপাশে কৃষকরা প্রচণ্ড, কোনকে যেমন মরিচের রেট প্রচণ্ড খরচ করে সেটা মরিচ ক্ষেত করে। এখন মূল সমস্যাটা কি আপনাদের?
মূল সমস্যা ধুলাবালি। ধুলাবালি ধুলাবালি কি সমস্যা করে আপনাদের? অনেক ক্ষতি করে। ধুলাবালি কি আপনাদের বাড়ি ঘরে প্রবেশ করে? এই যে দেখেন আমি মাস্ক লাগিয়ে রাখছি ধুলাবালির কারণে। মানবিক দায়বদ্ধতা ও জনকল্যাণের অঙ্গীকারকে সামনে রেখে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থায়নে আজ কুমারঘাট এসডিএম অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কুমারঘাট মহকুমা হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। এছাড়াও বিকেলবেলা আরও একটি অ্যাম্বুলেন্স একটি সংস্থার হাতে হস্তান্তর করা হবে। সব মিলিয়ে মোট 2টি অ্যাম্বুলেন্স এলাকার স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত হবে। এই উদ্যোগের ফলে মহকুমা এলাকায় জরুরি চিকিৎসা পরিষেবা আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনমুখী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সংকটময় মুহূর্তে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা একটু মূল্যায়ন করি দেখব, খুবই গুরুত্বপূর্ণ হাসপাতাল সেটা। এই কারণে যে ন্যাশনাল হাইওয়ের পাশেই কিন্তু হসপিটাল রয়েছে এবং রেলওয়ে একদম পাশেই রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই হসপিটালকে কেন্দ্র করে একটা বিস্তীর্ণ অঞ্চল রয়েছে। এখানে আমাদের এটা এডিসি এলাকা, জনজাতি অধ্যুষিত এলাকা রয়েছে, অনেকগুলো গ্রাম রয়েছে। তো স্বাভাবিক কারণেই এই হসপিটালের গুরুত্বটা অনেক বেশি রয়েছে আমরা যেটা মনে করেছি, এবং এখানকার পরিষেবা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রয়াস আমরা নিয়েছি। আমাদের যিনি এই হসপিটালের এসডিএমও রয়েছেন, মানে সাব ডিভিশন মেডিকেল অফিসার যিনি রয়েছেন সুচরিত চাকমা মহোদয়, ওনার নেতৃত্বে বা ওনার তত্ত্বাবধানে ইতিমধ্যে আমরা এই হসপিটালে মানে অনেকটাই আমরা আধুনিকরণ করতে পেরেছি। পাশাপাশি আমরা যেটা মনে করেছি যে এই হসপিটালে আরও বেশি রোগীদেরকে পরিষেবা দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্সের খুবই প্রয়োজন রয়েছে। সেই কারণেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আমাদের এসডিএম মহোদয়ের মাধ্যমে আজকে একটা অ্যাম্বুলেন্স এই এলাকার সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। আমার বিশ্বাস যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অত্র অঞ্চলের সাধারণ গরিব অংশের মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। কারণ আমাদের যেটা ডিস্ট্রিক্ট হাসপাতাল রয়েছে সেটা কৈলাসহরে রয়েছে। তো একজন সাধারণ মানুষ রুগীকে নিয়ে কৈলাসহর যেতে একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল পাওয়া যায় না। একটা অ্যাম্বুলেন্স রয়েছে কিন্তু সেটা কভার হচ্ছে না, যেহেতু রোগীর সংখ্যাটা এই সাব ডিভিশন হসপিটালে অনেকটাই বেশি, অনেকটাই বেড়েছে বর্তমান সময়ে। তো স্বাভাবিক কারণে আরেকটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন রয়েছে, তার জন্য আজকে এই হসপিটালে একটা অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। আর তার মাধ্যমে আজকে আমাদের অত্র অঞ্চলের সাধারণ গরিব অংশের মানুষ উপকৃত হবেন এবং সহযোগিতা। সেটার ব্যয় কত টাকা হয়েছে? এটা প্রায় 8 লক্ষের উপরে গিয়েছে। 8 লক্ষ 29,000 গাড়ি ছিল। এটা ইকো এবং শীততাপ নিয়ন্ত্রিত রয়েছে। তো এইভাবে আজকের দিনে আরেকটা অ্যাম্বুলেন্স আমরা দেব বিকাল দিকে। সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা এডিসি ভিলেজ রয়েছে দারচই, সেই দারচই একটা সোসাইটি রয়েছে, সেই সোসাইটির হাতে আমরা হ্যান্ড ওভার করবো। আমাদের পরিকল্পনা আগামী দিনে আরও রয়েছে যে এইভাবে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেন কোনো অবস্থাতেই যে রোগী হসপিটালে আসার যেন কোনো ত্রুটি না হয়। কারণ আমরা ইতিমধ্যে যেখানে আমাদের প্রত্যন্ত এলাকাগুলোতে আগে আমরা রাস্তা তৈরি করেছি, প্রত্যেকটা এলাকাতে রাস্তা তৈরি করেছি। এখান থেকে যেটা 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে রয়েছে, যেখানে একসময় পায়ে হেঁটে যেতে হতো, সেইখানে এখন আমরা পাকা রাস্তা তৈরি করেছি। তো স্বাভাবিক কারণে অ্যাম্বুলেন্স যাওয়া সেখানে ইজি হবে। তো আমার বিশ্বাস যে এই সুবিধার কারণে আমরা অনেকেই সুস্থ করে তুলতে পারবো, অনেকেই সেখান থেকে বাঁচবেন। যেটা আগের দিনে আমরা দেখতাম যে মৃত্যু হয়ে যেত হসপিটালে আনার আগেই, আমার বিশ্বাস সেটা আর হবে না আগামী দিনে। সেই চিন্তাধারা, সেই ভাবনা মাথায় নেই, আমরা এই কাজ করে যাচ্ছি। নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর ভবিষ্যতের লক্ষ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হলো 2026 সালে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ ও প্রত্যাশার আবহ। সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা দুপুর 12টা থেকে শুরু হয়। প্রথম দিন ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়ে সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সেন্টার সেক্রেটারি প্রণব দাস সংবাদ মাধ্যমকে জানান,
কেন্দ্রটিতে মোট 387 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে 167 জন বালক এবং 211 জন বালিকা। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি প্রণব দাস, আমি সাবরুম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে বোর্ডের সেন্টার, সেই সেন্টারের সেন্টার সেক্রেটারি। আমার এই সেন্টারে মধ্যে যে সাবরুম হায়ার সেকেন্ডারি যে ভেন্যু, সেই ভেন্যুতে 388 জন আছে আমাদের বিদ্যার্থী ক্যান্ডিডেট হিসেবে। আর এর মধ্যে আজকে 378 জন ক্যান্ডিডেট আছে আমাদের রেগুলার, কন্টিনিউ, এক্সটার্নাল এবং কম্পার্টমেন্টাল মিলিয়ে। আর মোট সংখ্যা হবে 388 জন। আজকে কি বিষয়ে পরীক্ষা? আজকে ইংরেজি বিষয়ে পরীক্ষা। নিরাপত্তা ব্যবস্থা কীরকম? নিরাপত্তা ব্যবস্থা খুব ভালোভাবে আছে। জিও স্যার এবং ওসি স্যার যথেষ্টভাবে হেল্প করেছে এবং মেডিকেল টিমও আমাদের আছে। এবং আমরা এখানে একটা দিব্যাঙ্গদের জন্য এক্সট্রা করে রুম রেখেছি, একই রকমভাবে একটা সিক রুমও রেখেছি, যাতে কোনো বিদ্যার্থী যদি ক্যান্ডিডেট হিসেবে যারা এসছে তারা যদি অসুস্থ হয় তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা রাখা হয়েছে। এখন পর্যন্ত সব কিছু সুন্দরভাবে পরীক্ষার কাজ সম্পন্ন হচ্ছে। আশা রাখব এবং বিশ্বাস রাখি যে আগামী পরীক্ষাগুলো সুন্দরভাবে আমাদের এই সেন্টারে হয়ে যাবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।